রান্না করতে করতে তৃষা খেয়াল করলো এক টুকরো মেঘ জমেছে আকাশের কোণে। রান্নাঘরের জানালা দিয়ে ঘন কালো সেই মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা খুশি খুশি হয়ে উঠল ওর। আজ অমল ফিরবে। কদিন বাইরে ছিল অফিসের কাজে। বিকেলে বৃষ্টি নামলে ভারী মজা হবে। ঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখবে দুজনে। ঝুম বৃষ্টিতে ভিজবে একসাথে। রঙিন চিন্তার জাল ছিঁড়ে গেল এক কর্কশ গলার আওয়াজে। কই গো মেয়ে, রান্না শেষ হলো না এখনো? তাড়াতাড়ি করো, একটু বিছানায় গড়াবো। তোমার জন্য সেটাও বন্ধ হবে নাকি? রান্নাঘরে আওয়াজ হতে থাকলে ঘুমোবো কি করে? এই তো হয়ে যাচ্ছে জেঠিমা, আর একটুখানি। হাত চালালো তৃষা। অত দেরি হয় কেন? রান্না তো করো এইটুকু, তাতেও এত দেরি? আমার হয়েছে যত জ্বালা। কেন যে অমলকে বিয়ের পরেও এখানে থাকতে দিতে রাজি হয়েছিল। চাল নেই চুলো নেই, হুট করে বিয়ে করে বসলো। আগু পিছু ভেবেও দেখলো না। গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উঠে গেলেন বিথিকা, অমলের লতায় পাতায় সম্পর্কের জেঠিমা। জীবের ধার তার সাংঘাতিক। সারাক্ষণ খড়খড় করে কথা বলে অপর পক্ষকে বিনা দোষে রক্তাক্ত করার চেষ্টা করেন। অমল তৃষাকে নিয়ে এখানে ঘাঁটি গেড়ে আছে, এটাই তার গায়ের জ্বালা। আর সেই জ্বালা মেটাতেই এত আয়োজন। তৃষা সহ্য করে সব অপমান। তিনি দয়া করে অমলকে বউসহ এখানে থাকতে দিচ্ছেন, এই না কত। এর কাছে অপমানগুলো আর তেমন কি। তাড়াতাড়ি সব গুছিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো তৃষা। ভাত আর তরকারি রেখে এসেছে ঘরে। একটা মাত্র ঘর, তাতেই শোয়া খাওয়া সব কিছু। নিচের তলায় আরও ঘর রয়েছে, কিন্তু সেগুলো তালা বন্ধ থাকে। একটা ঘর, বাথরুম আর রান্নাঘরের ছোট্ট একটা অংশ অমলের জন্য বরাদ্দ। ওপরতলার পুরোটাতেই ছড়িয়ে থাকেন জেঠিমা, আত্মার ঠাকুর, বালগোপাল। একটা কাজের মেয়ে আছে, দুবেলা এসে সব কাজ করে রান্নাটাও করে দিয়ে যায়। বিয়ের পর 6 মাস ধরে এই বাড়িতে আছে তৃষা। জেঠিমাকে ওর একেবারেই পছন্দ হয়নি কোনো দিনই। ঐশ্বর্য আর আভিজাত্যের অহংকারে মানুষকে বড্ড তুচ্ছ জ্ঞান করেন মহিলা। হতে পারে স্বামী বিশাল ইঞ্জিনিয়ার ছিলেন, দুটো ছেলেই বিদেশে থাকে, প্রতি মাসে মায়ের নামে তারা টাকা পাঠায়। তাতে এত অহংকারের কি আছে কে জানে বাবা। যতটা সম্ভব মহিলাকে এড়িয়েই চলে সে। এত টাকা থাকতেও টাকার জন্য সেরকম কাঙালপনা করেন মহিলা। দেখলে সত্যিই আজব লাগে। অমলকে বউ নিয়ে এখানে থাকতে দিতে কত যে গায়ের জ্বালা। কথায় কথায় শোনাতে ছাড়েন না, অমলকে থাকতে না দিয়ে ঘরটা ভাড়া দিলেও কত টাকা আসতো হাতে। তাই বলে অমলকে এমনিতে থাকতে দিচ্ছেন তাও কিন্তু নয়। সামান্য হলেও ভাড়া তো দিতেই হচ্ছে। এটা ঠিক, জীবনের কঠিন সময়ে এখানে আশ্রয় পেয়েছিল অমল। দুবেলা দুমুঠো অন্নও জুটে যাচ্ছিল, কিন্তু সে বিয়ে করবে শুনেই ক্ষেপে উঠেছিলেন মহিলা। পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন বউ নিয়ে এ বাড়িতে এভাবে ফ্রিতে থাকা চলবে না। অমল কিছুদিন সময় চেয়ে নিয়েছিল। সেই মুহূর্তে অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না ওর পক্ষে। মহিলা বলে বসেছিলেন বউ নিয়ে থাকতে গেলে থাকা আর খাওয়ার জন্য টাকা দিতে হবে অমলকে। তার যুক্তি হলো অমল সারাদিন বাইরে বাইরে থাকলেও তৃষা সারাক্ষণ ঘর দখল করে থাকবে। তাছাড়া দুজন মানুষের খাওয়ার খরচও কম নয়। খুব মুচড়ে পড়েছিল অমল। তৃষার মাথায় তখন বুদ্ধিটা এসেছিল ভাগ্যিস। তৃষা সঙ্গে থাকলে জেঠিমার সাথে খাওয়ার কোনো দরকার ছিল না অমলের। নিজেদের রান্নাটুকু করে নিতে তৃষার অসুবিধা ছিল না। কিন্তু মুশকিল হলো একটা মাত্র ঘরে অমল থাকে, সেটাতে রান্না করে কালি ঝুলি ফেলে নষ্ট করার ঘোর আপত্তি ছিল জেঠিমার। কাজেই তৃষা অনুরোধ করেছিল তার বিশাল রান্নাঘরের ছোট্ট একটা অংশ ছেড়ে দিলে সেখানেই রান্নার পাট সারতে পারবে। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। তৃষার ভয় ছিল মহিলা কিছুতেই এমন অদ্ভুত প্রস্তাব মেনে নেবেন না, কিন্তু ওকে অবাক করে দিয়ে রাজি হয়ে গেলেন তিনি। এখন মাসে মাসে শুধু ঘর ভাড়ার টাকাটুকুই গুনে দিতে হচ্ছে। অনেকটাই সাশ্রয় হয়েছে। নিজেদের জন্য খুব বেশি কিছু রান্না করে না তৃষা।
বেশিরভাগ দিনই তো অমল বাড়ি থাকে না। একার জন্য কি রান্না করবে? দিব্যি অল্প খরচে চলে যাচ্ছে দুজনের সংসার। ছোট্ট একটা মেডিসিন কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে অমল। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নামটা যতটা গালভরা, অমলের রোজগার ঠিক ততটাই কম। অমলের সঙ্গে তৃষার পরিচয় বছরখানেক আগে। সদ্য চাকরিতে ঢুকেছে তখন। তৃষার বাবা এক হাসপাতালে কাজ করেন। সেই সূত্রে হাসপাতালের ডাক্তারদের সাথে যোগাযোগ করতে কয়েকবার বাড়িতে বাবার কাছে এসেছিল অমল। সেই সুবাদেই ওদের দেখা। ওই সময় এরকম কাউকে খুব দরকার ছিল তৃষার, যার উপর ভরসা করে নরক থেকে বেরিয়ে আসতে পারে। বাবা দ্বিতীয় স্ত্রীর খারাপ ব্যবহারে ওখানে টিকে থাকাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। অমলকে সব খুলে বলেছিল তৃষা। অমল দেরি করেনি, তৃষাকে নিয়ে এসেছিল ওখান থেকে। বিয়েটাও সেরে নিয়েছিল নম করে। সেই থেকে এখানেই আছে। অসুবিধা তেমন নেই, শুধু জেঠিমার অপমানগুলো বাদ দিলে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে গেছে, ফেরেনি অমল। ফোনও সুইচ অফ। দুর্ভাবনায় পাগল পাগল লাগছিল তৃষার। কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। জেঠিমাকেই খবরটা দেবে কিনা ভেবে বেরোতে যাচ্ছিল, তখনই দরজায় টোকা পড়ল। সঙ্গে সঙ্গে দরজা খুলে অমলের বুকে ঝাঁপিয়ে পড়তে গিয়েও ওর মুখের দিকে তাকিয়ে থমকে গেল তৃষা। এমন দেখাচ্ছে কেন ওকে? বৃষ্টিতে ভিজেছিল নিশ্চয়ই। ভিজে চুলগুলো কপালে লেপ্টে আছে। উদ্ভ্রান্ত দুই চোখের নিচে গভীর কালি। কি হয়েছে তোমার? আতঙ্কে চেঁচিয়ে উঠল তৃষা। সঙ্গে সঙ্গে ফুঁপিয়ে উঠল অমল। ভয়ে দিশেহারা হয়ে অমলকে জড়িয়ে ধরল তৃষা। কি হয়েছে? কি হয়েছে বলো আমায়। আমার চাকরিটা চলে গেছে তৃষা, কান্না জড়ানো গলায় বলে উঠল অমল। তৃষা আতঙ্কে স্থবির। অমল বলে চলেছিল ওষুধের কোম্পানিটা নাকি বন্ধ হয়ে গেছে। অন্য কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় পেরে উঠছিল না, লোকসান হচ্ছিল প্রচুর। কোম্পানিটা আর চালু রাখার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না মালিকেরা। এতজন কর্মচারীর কি হবে সেটা নিয়ে অবশ্য তারা কিছুই বলেননি। শুনতে শুনতে তৃষার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছিল একটু একটু করে। কিন্তু ওকে ভেঙে পড়লে চলবে না। ওই যে শিশুর মতন কাঁদছে যে মানুষটা, ওকে কে সামলাবে তবে? গভীর মমতায় অমলকে জড়িয়ে নিল তৃষা। ফিস ফিস করে বলল, ভয় পেও না, আমরা দুজনে আছি তো, ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এভাবে ভেঙে না পড়ে আরেকটা চাকরি খুঁজে নাও। সে তো খুঁজবই, কিন্তু তাতেও তো সময় লাগবে। এতদিন কিভাবে চলবে? ভাঙা গলায় বলল অমল। ঠিক চলবে। তৃষার অভয় দেখাতেই বুঝি একটু শান্ত হলো অমল। ভাত তরকারি তাড়াতাড়ি রান্নাঘর থেকে গরম করে নিয়ে এলো তৃষা। জেঠিমা রান্নাঘরেই ছিলেন। জিজ্ঞেস করলেন, অমল ফিরল বুঝি? হুম। চলে যাচ্ছিল তৃষা। পেছন থেকে ডাকলেন উনি, পরশুই কিন্তু মাস শেষ হচ্ছে। এ মাসের ভাড়াটা সময় মতন দিয়ে দিতে বলবে অমলকে। ভেতরে ভেতরে কেঁপে উঠল তৃষা। উনি যদি সত্যিটা জানতে পারেন কি হবে কে জানে। ওনাকে কিছুতেই সত্যিটা বলা চলবে না। রাতের খাওয়ার পর অমলের বুকের কাছে শুয়ে তৃষা বলল, আমিও একটা কাজ খুঁজি। কি কাজ? যেরকম কাজই হোক। আমার এক বান্ধবী সংযুক্তা দিব্যি পার্লার খুলে বসেছে, রোজগার মন্দ করে না। ভাবছি ওর কাছে গিয়ে কিছু কাজ চাইব। দেখো চেষ্টা করে, উদাস গলায় বলল অমল। কিছুদিন কেটে গেছে। প্রতিদিনই কাজের সন্ধানে বের হয় অমল। এখনো পর্যন্ত কিছু জুটিয়ে উঠতে পারেনি। তৃষাও সংযুক্তার কাছে গিয়েছিল। এখন কিছুদিন কাজ শিখতে হবে, তারপর হয়তো কিছু হবে। নতুন মাস শুরু হয়ে গেছে, 4-5 দিন হলো। এ মাসের পাওনা মাইনেটাও পায়নি অমল। কোম্পানি শুধু ঘোরাচ্ছে, প্রতিদিনই হাজিরা দিচ্ছে অমল। মাসের বাজারটাও করা হয়নি, সব কিছুই ফুরিয়ে গেছে। মুদির দোকান থেকে যে বাকিতে কিছু আনবে তারও উপায় নেই। আগের মাসের ধার বাকিগুলোই এখনো শোধ করা হয়নি। ইচ্ছে হলে সংযুক্তার কাছে ধার চাইতে পারত তৃষা, কিন্তু বড্ড লজ্জা লাগলো অমলকে ছোট করতে। অমলেরও সেরকম কোনো বন্ধু নেই। কি যে হবে কে জানে।
সকালবেলা বের হওয়ার আগে অমলকে মুড়ি খাইয়ে দিয়েছিল তৃষা। বলেনি আর কিচ্ছু নেই ঘরে, সব ফুরিয়েছে। অমল চলে যাওয়ার পর তন্ন তন্ন করে আবার সব খুঁজেছে, সব কৌটো নাড়িয়ে ঝাঁকড়ে দেখেছে, কিচ্ছু পায়নি। সে না হয় খিদে সহ্য করে নেবে, কিন্তু সারাদিনের ক্লান্তির পর ঘরে ফিরে অমল যখন খেতে চাইবে তখন কি হবে? জেঠিমার ভাঁড়ারের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল ও। একই রান্নাঘরের দুদিকে দুরকম দৃশ্য, তার ভাঁড়ারে সব কিছু ভর্তি, তৃষার ভাঁড়ার খালি। সে প্রাণপণ আশা করছিল আজ অমল নিশ্চয়ই টাকাগুলো হাতে পেয়ে যাবে। অমলের ফেরার সময় হতে অনেক ভেবে, অনেক ইতস্তত করে লজ্জার মাথা খেয়ে জেঠিমার কাছে গিয়ে হাজির হলো তৃষা। তিনি ওকে দেখেই বললেন, আজ রান্নাবান্না করলে না যে? অমল বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল বুঝি? আমার ভাড়া দেওয়ার সময় বলছো মাইনে হয়নি, আর বাইরে থেকে খাবার আনার সময় আটকাচ্ছে না। মাঝে মাঝে অমল শখ করে বাইরে থেকে খাবার এনেছে এই 6 মাসে, তাও হাতে গুনে কয়েকদিন। উনি তারই খোটা দিচ্ছেন। রাগ ধরছিল তৃষার, নিজেকে সামলে নিয়ে বলল, অমল তো এখনো ফেরেইনি, আমার শরীর ভালো লাগছিল না, তাই আর রান্না করতে ভালো লাগেনি। ওহ, তা কি খেয়েছো দুপুরে? খেতে ইচ্ছে করছিল না। এর মানে কিছু খাওনি? এখন কি করতে এসেছো? চা? না না, অমল ফিরলেই চা করব। আসলে চায়ের সাথে শশা দিয়ে মুড়ি মেখে খাবো ভেবেছিলাম, এখন দেখছি শশা আছে কিন্তু মুড়ি নেই। দোকানে যেতেও ইচ্ছে করছে না, দুমুঠো মুড়ি যদি দিতেন। নিয়ে যাও। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। অস্বস্তি হচ্ছিল তৃষার। কোনো মতে মুড়ি নিয়ে ঘরে পালালো। একটু পরে অমল ফিরতেই মুড়ি আর জল খেতে দিল। চা দাও, অমল অবাক হয়ে বলেছে। চা পাতা ফুরিয়েছে, মৃদু গলায় বলল তৃষা। একটু থমকালো অমল, তারপর ধীরে ধীরে বলল, আমার কাছে কয়েকটা টাকাই পড়ে আছে, দেখি কাল নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে। চুপ করে রইল তৃষা। ঘরে যে চালও নেই, কি করে বলবে এখন? তখনই দরজার বাইরে থেকে জেঠিমার গলার আওয়াজ পাওয়া গেল, অমল ফিরেছিস? স্বামী স্ত্রীতে চোখে চোখে কথা হলো। নিশ্চয়ই ভাড়া চাইতে এসেছেন জেঠিমা। সাড়া দিল অমল, হ্যাঁ জেঠিমা, এসো ঘরে এসো। ঘরে ঢুকলেন তিনি। অমলের মুড়ির বাটির দিকে তাকিয়ে বললেন, কি গো মেয়ে, শশা কোথায়? অমলকে শুকনো মুড়ি দিলে যে? অমল অবাক হয়ে তাকাচ্ছে। তৃষা চুপ। খুব যে মিথ্যে কথা বলতে শিখেছ দেখছি। জেঠিমা তাকিয়ে আছেন। কি হয়েছে জেঠিমা? অমল প্রশ্ন করল। তৃষার মনে হচ্ছে মাটির সাথে মিশে যায়। তোর বউকে জিজ্ঞেস কর, শশা দিয়ে খাবে বলে মুড়ি চেয়ে আনলো। দুপুরে রান্নাও করলো না, কিচ্ছু খায়নি, শরীর নাকি খারাপ। অমল উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকালো তৃষার দিকে। তুমি আজ খাওনি? কেঁদে ফেলল তৃষা। মাথা নিচু করে ফেলল অমল। ধরা গলায় বলল, ওর দোষ নেই জেঠিমা, ইচ্ছে করে মিথ্যে বলেনি ও, লজ্জা ঠাকতেই বোধ হয়। থেমে গেল অমল। কি হয়েছে আমায় বলবি? আমার চাকরিটা চলে গেছে জেঠিমা। তবে চিন্তা করো না, খুব চেষ্টা করছি, শিগগিরই কিছু একটা পেয়ে যাব। উঠে দাঁড়ালেন তিনি। থমথমে গলায় বললেন, তোদের থেকে ভাড়া নিতাম বলে এতদিন অপরাধ বোধ হতো খুব, এখন মনে হচ্ছে ঠিকই করেছি আমি। তৃষা আর অমল অবাক হয়ে তাকিয়ে আছে। তিনি বেরিয়ে গেলেন, ফিরেও এলেন একটু পরে, হাতে এক গোছা টাকা। তৃষার দিকে টাকাগুলো বাড়িয়ে ধরে বললেন, নাও, এগুলো তোমাদেরই টাকা, ভাড়ার টাকা হিসেবে জমা পড়েছিল আমার হাতে। মানে? অমল বিস্ময়ের ঘোর কাটাতে পারছে না। জেঠিমা একটু চুপ করে থেকে বললেন, এত বড় বাড়িটাতে একা থাকতে থাকতে যখন দম বন্ধ হয়ে আসছিল, তখনই তুই এলি। একটু স্বস্তি পাচ্ছিলাম, তখনই শুনলাম তুই বিয়ে করছিস। ভারী ভয় হলো, পরের বাড়ির মেয়ে এসে যদি এভাবে আশ্রিত হয়ে থাকতে অপমান বোধ করে, চলে যায় যদি বাড়ি ছেড়ে, আবার একা হয়ে যাব। তখনই ভাড়া নেওয়ার কথাটা মাথায় আসে, যাতে তোরাও কখনো নিজেদের আশ্রিত মনে না করিস। বৃদ্ধার মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিল তৃষা। মানুষ চেনা এত সহজ নয়, আজ নতুন করে বুঝতে পারছে।
প্রতিটি মানুষ যেন একটা জটিল ধাঁধা, এক জটিল সমীকরণ। মিলতে মিলতেও কোথাও একটু গরমিল রয়েই যায়। হয়তো এই গরমিলের কারণেই জীবনটা এত সুন্দর আর রঙিন।